প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আমি তোমাদের নিহারঞ্জন স্যার, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি। তো আজ তোমাদের আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো এই পিথাগোরাস কে ছিলেন বলো দেখি? পিথাগোরাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক ছিলেন। এই পিথাগোরাস সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে একটি উপপাদ্য তৈরি করেন বা প্রবর্তন করেন বা প্রমাণ করেন, যেটাই বলি না কেন। তো এই পিথাগোরাসের নাম অনুসারে এই উপপাদ্যটাকে বলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আজকে আমাদের পাঠের বিষয়টা কি? পিথাগোরাসের উপপাদ্য। তো দেখো, আমরা একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখো, পিথাগোরাসের উপপাদ্য। তো এই পিথাগোরাস উপপাদ্য আমি একটু আগে বললাম যে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে উনি কী করছেন? একটা উপপাদ্য আবিষ্কার করেছেন। তা ওনার নাম অনুসারে এটাকে কী বলা হয়? পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তো এই উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে, উনি কি বলেছেন, যেটা সমকোণী ত্রিভুজ বলছে, কিন্তু তা সমকোণী ত্রিভুজের কিন্তু আমরা একটু আর একটু নাহলে বলে নিই সমকোণী ত্রিভুজ কাকে বলে। তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমরা অবশ্যই সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা তোমরা জানো। তারপরে একটু আমি রিপিট করতেছি, সেটা কি বলো তো দেখি। যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি আর অপর কোণ দুটো কী হবে? অপর কোণ দুটো হবে সূক্ষ্মকোণ। অপর কোণ দুটো কী হবে? সূক্ষ্মকোণ। সেই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আরেকবার আমি বলি, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এবং অপর কোণ দুটো সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো উনি কি বলছেন তাহলে? যে সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর একটু বলে নিই তোমাদেরকে, যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর কিন্তু নাম আছে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম আছে। একটা বাহু হলো কি, যে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যেটাকে আমরা বলি 90 ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে বলা হয় অতিভুজ। একটা চিত্রের মাধ্যমে তোমরা একটু খেয়াল করো, দেখো, এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে 90 ডিগ্রি হচ্ছে এটা কি 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি এর বিপরীতে যে বাহুটা থাকবে, অর্থাৎ সমকোণের যে বিপরীতে যে বাহুটা থাকবে, সেটাকে বলাই হচ্ছে তোমার হলো অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে বুঝতে পারছো? যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আরও দুটো বাহু আছে, একটাকে বলা হবে লম্ব আর একটাকে বলা হবে ভূমি। লম্ব কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণের বিপরীতে যেটা বাহু থাকবে, সূক্ষ্মকোণের বিপরীত। সমকোণী ত্রিভুজে কিন্তু দুটা সূক্ষ্মকোণ থাকে। কটা সূক্ষ্মকোণ থাকে? দুইটা সূক্ষ্মকোণ থাকে। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলা হবে লম্ব বা উচ্চতা। আর একটা যে বাহু থাকলো সেটাকে বলা তখন হবে ভূমি। তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে কি? লম্ব। তাহলে এই পিথাগোরাস কি বলেছেন? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বা যেটাকে আমরা স্কোয়ার বলে থাকি, বুঝতে পারছো কথা? অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর যে অপর দুটো বাহু থাকলো, সেই অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা তোমাদেরকে যদি আমি বলি, বলো তো পিথাগোরাসের উপপাদ্য কি, তখন তোমরা কি বলবা? যে স্যার, অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইভাবেও তোমরা সংক্ষেপে বলতে পারবা। কি কথাটা আমার বোঝা গেছে? তাহলে পিথাগোরাস উপপাদ্যটা কি? যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এই পিথাগোরাস উপপাদ্যটা বিভিন্নভাবে প্রমাণ করা যায়। বিভিন্নভাবে প্রমাণ করা যায়। তার একটা পদ্ধতি হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে, অর্থাৎ যেটাকে জ্যামিতিক পদ্ধতি বলা হয়। এরপরে আছে সদৃশ্যতার উপরও ভিত্তি করে পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করা যায়। বীজগণিতীয়র মাধ্যমে পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ করা যায়। তো তোমাদের এই ক্লাস 8-এর বইতে তোমাদের 3টা বিষয়ের উপর পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ দেখানো আছে। আজ তোমাদের জ্যামিতিক পদ্ধতিতে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের মাধ্যমে তোমাদের আমি এই পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ আজকে করে দেখাবো। কি বুঝতে পারছো তোমরা? তো আমরা দেখে নিই প্রমাণটা কি। তো একটু আগে তোমাদের বললাম পিথাগোরাস উপপাদ্যটা কি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র, মানে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার। তাহলে কি হবে সেটা? অপর যে দুটো বাহু ধরে, অপর বাহুগুলো কি কি? একটা লম্ব আর একটা ভূমি। লম্ব স্কোয়ার প্লাস কি হবে? ভূমি স্কোয়ার। তোমরা একটু আমাদের চিত্রের দিকে তাকাও। দেখো, সর্বপ্রথম আমি একটু তোমাদের চিত্রটা একটু আগে এঁকে রাখছি। দেখো, এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে লিখে রাখছি, বি কোণটা হচ্ছে কত ডিগ্রি?
90 ডিগ্রি। ওই যে একটু আগে বললাম যে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে দেখা যায় লিখে রাখছি অতিভুজ কত হবে এখানে? এসি হবে। কি বুঝতে পারছো? তাহলে আর আমরা একটু ধরে নিলাম যে এসির মান যদি সি হয়, এবির মান যদি এ হয়, বিসির মান যদি বি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি বলো দেখি? যে অতিভুজের উপর স্কোয়ার। তাহলে অতিভুজ কত এখানে? এসি। অতিভুজ কি এখানে বলো তো? এসি। তাহলে এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কী হয় বলো তো? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই যে একটু খেয়াল করো যে এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি মানে আমরা কি ধরেছি? সি ধরেছি। আবার এবি মানে আমরা এ ধরেছি, আর বিসি মানে কি ধরেছি? বি ধরেছি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো দেখি? তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কী করতে হবে? বি স্কোয়ার আমাকে প্রমাণ করতে হবে। তো বুঝতে পারছো তোমরা এইটুকু কি প্রমাণ করতে হবে, যেটাকে আমরা বিশেষ নির্বাচন বলে থাকি। এবার হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি দেখো? অঙ্কন তোমরা সবাই জানো যে একটা উপপাদ্য প্রমাণ করার জন্য অতিরিক্ত যে কি চিত্র আঁকা হয় সেটাকে বলা হচ্ছে অঙ্কন। তো অঙ্কনটা কি দেখো, একটু ভালো করে খেয়াল করবে, এটা একটু ভালো করে ভিডিওটা দেখবা, এখানেই তোমরা বুঝে ফেলবা। দেখো কি বলবো, যে বিসি বাহুকে একটু খেয়াল করো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব। তো বর্ধিত আমি ইচ্ছে করলে অনেক দূর পর্যন্ত বর্ধিত করতে পারি, কিন্তু অনেক দূর পর্যন্ত বর্ধিত করা যাবে না। তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এই যে এবি, এবি যতটুকু হবে সিডিও ততটুকুই হবে। কি বুঝতে পারছো কথাটা? এই যে এবি যতটুকু হবে বিসি বাহুকে ডি পর্যন্ত ততটুকুই বৃদ্ধি করতে হবে। তার মানে এবির মানও যা হবে সিডির মানও কী হবে? তাই হবে। বুঝতে পারছো কথাটা? আর এই যে ডি বিন্দুতে কী করবো? একটা ডিই একটা লম্ব আঁকবো। ডি একটা কী আঁকবো? লম্ব আঁকবো। কার উপর? এই যে হচ্ছে বিডির উপর। বুঝতে পারছো? তাহলে ডি বিন্দুতে ডিই একটা কি লম্ব আঁকি, যে ডিই লম্ব বিডি আঁকি। আবার একটু খেয়াল করো, এই যে ডিইটা কিন্তু আরও অনেক বড়, অনেক ছোট, অনেক বড় কী করা যাবে? আঁকা যাবে, কিন্তু অত বড় বা অত ছোট আঁকা যাবে না। তাহলে কিসের সমান করে আঁকতে হবে? আমার দেখো এই যে বিসি যতটুকু আছে, বিসি যতটুকু আছে ততটুকুই আমাকে কি করতে হবে? আঁকতে হবে। তার মানে এই যে ডিই আর বিসি এরা পরস্পর কি হবে? সমান হবে। তো বোঝা গেছে কথাটা? তারপরে সি কমা ই এবং এ কমা ই কী করি? যোগ করি। তাহলে অঙ্কনটা আরেকবার একটু বুঝে নাও, যে বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এ বি সমান কত হয়? সিডি হয়। আবার ডি বিন্দুতে ডি লম্ব বিডি আঁকি। আবার এমনভাবে ডিটা আঁকবো যাতে বিসি আর ডিটা কি হয়? সমান হয়। তোমরা একটু চিত্রের দিকে একটু ভালো করে দেখো, দেখো এইটা সমান হবে, এইটা সমান হবে। বুঝতে পারছো কথাটা? তো তারপরে কি করব? সি কমা ই এবং এ কমা ই কী করি? যোগ করি। এটা হচ্ছে আমাদের হচ্ছে অঙ্কন। তো এখন আমরা কি করব? আমরা প্রমাণ করব। বুঝতে পারছো? তো এই প্রমাণটা কিন্তু একটু বড় আকারের প্রমাণ, তো একটু ভালো করে বুঝে যাইও। তো প্রথমে আমরা যেটা দেখাবো, তোমরা একটু এই উপপাদ্যটা একটু কয়েকটা স্টেপ অনুযায়ী একটু চিন্তা ভাবনা করবা। কয়েকটা স্টেপ অনুযায়ী চিন্তা করলে একদম ইজি লাগবে। সেটা কী রকম? 1 নাম্বার চিন্তা, তোমরা আগে কি করবা? এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে সর্বসম দেখাবা। আরেকবার বলি, প্রথম যেটা কাজ, 1 নাম্বার ধাপে যে কাজটা করবে সেটা কি? এই যে এ বি সি এবং ই সি ডি এই ত্রিভুজটাকে সর্বসম দেখাবা। কি মনে থাকবে 1 নাম্বার কথাটা? 2 নাম্বার কথাটা হচ্ছে এই দেখো এখানে একটা কিন্তু ত্রিভুজ আছে এ সি ই, এই ত্রিভুজটার পরিচয় দিবা। আসলে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? কি বুঝতে পারছো? 1 নাম্বার কাজ। আবার 1 নাম্বার কাজ এইটা এবং এইটাকে কি করতে হবে? সর্বসম দেখাইতে হবে। 2 নাম্বার কাজ এইটাকে কি করতে হবে? এটার পরিচয় দিতে হবে। 3 নাম্বার কাজ এ বি ডি ই এই যে চতুর্ভুজটা, এই তো চতুর্ভুজটার নাম কি হবে সেটা আমাদেরকে দেখাবো। 3 নাম্বার কিন্তু এটা কাজ। 4 নাম্বারের কাজ হচ্ছে এই টোটালটার ক্ষেত্রফল আমরা দেখাবো। তো আমার মনে হয় যে কথাগুলো বললাম এটা একটু বারবার একটু শুনবা, শুনলেই তোমরা কী করতে পারবা? জিনিসটা বুঝতে পারবা। তাহলে 1 নাম্বার কাজ একটু খেয়াল করো, এই যে 1 নাম্বার আমি লিখে রাখছি। 1 নাম্বার কাজ এইটা এবং এইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখাবো বা সর্বসম দেখাবো। একটু খেয়াল করো, তাহলে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ই সি ডি এ বলো তো কারা কারা সমান? একটু দেখো এখানকার এ বি, দেখো খেয়াল করে, তাহলে এখানকার এ বি সমান এখানকার কত? সিডি সমান। তাহলে এটার বিসি সমান, এটার কত? ডিই সমান। আবার একটু খেয়াল করো, দেখো এটা 90 ডিগ্রি, এটাও কি হবে? 90 ডিগ্রি। তাহলে এটা কত? এ বি সি কোণ, এ বি সি কোণ এবং ইডি সি কোণ। তাহলে বুঝতে পারছো? তাহলে এটা কি হলো? বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, অর্থাৎ ক্লাস 7 তোমরা পড়ছিলা বাহু কোণ
বাহু উপপাদ্য অনুসারে এই ত্রিভুজ দুটা কী হবে সর্বসম হবে। অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ কত হবে ECD। তার মানে কি এই দুটা ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল, যেটা তোমাদেরকে করতে বলছিলাম প্রথমে, যে প্রথমে কি করবা এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবা। ওকে, তো তারপর দেখো যখনই এই ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল তখন আমরা এই যে AC আর এই C কি দেখাতে পারবো সমান দেখাতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো কত বলো তো, AC সমান কত হবে CE হবে। তোমরা এখানে একটা জিনিস লিখতে পারো যে বাহু কোণ বাহু উপপাদ্য, কি বুঝতে পারছো কথাটা? তাহলে দেখো, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কী হবে সমান হবে। আরও একটা সমান দেখাবো আমরা, এই যে এই কোণটা, যে এই কোণটা এবং এই কোণটা কী হবে সমান হবে। তো এই কোণটার নাম কি বলো তো BAC কোণ। তাহলে আমরা অতএব লিখবো BAC কোণ সমান এই কোণটার নাম কি বলো দেখি ECD কোণ। কী হবে বলো ECD কোণ। কি বুঝতে পারছো কথাটা? তাহলে দেখো আমাদের 1 নাম্বার ধাপ হয়ে গেল, বা 1 নাম্বার প্রমাণের 1 নাম্বারটা হয়ে গেল। তাহলে 1 নাম্বারটা কী করবো আমরা এই দুটার মধ্যে আমরা কি দেখাবো সর্বসম দেখাবো। কি বোঝা গেছে কথাটা? এরপর আমার দেখো এবার 2 নাম্বার ধাপে কি বলছিলাম বলো দেখি। 2 নাম্বার ধাপে তোমাদেরকে বলেছিলাম যে এই ত্রিভুজটার আমরা কি করব বর্ণনা দেবো। এই ত্রিভুজটা আসলে কোন ধরনের ত্রিভুজ সেটা আমরা বর্ণনা রাখবো। আমরা একটু বইয়ের বাইরে গিয়েও তোমরা একটু কিন্তু তোমাদের মতো করে সঠিকভাবে তোমরা আনসারটা করতে পারো। তো আমি এটা একটু মিশাই দিচ্ছি, দেখো তাকে আমি এইখানে লিখতেছি। দেখো এইখানে আমি 2 নাম্বার দিলাম। তোমরা যখন এটা নোট করবা বা তোমরা যখন এটা পরীক্ষায় যদি আসে, যদি পরীক্ষায় যদি লিখবা, তখন অবশ্যই এই 2 নাম্বারটা তোমরা এই যে নিচে দিবা। বুঝতে পারছো কোথায় দিবা? নিচে দিবা। আর আমার একটু জায়গার জন্য আমি এই জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো একটু খেয়াল করো তো, ABC এটা হলো কি, ওটা সমকোণী ত্রিভুজ। তার মানে কি আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। একটু খেয়াল করো, এ কিন্তু একাই 90 ডিগ্রি, এ হচ্ছে একাই 90 ডিগ্রি। তার মানে এই কোণটা এবং এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে একটু লিখে নেই আমরা। দেখো তাহলে কোণ BAC প্লাস কোণ ACB, কোণ কত ACB সমান কত ডিগ্রি হবে বলো দেখি 90 ডিগ্রি হবে। কি বুঝতে পারছো কথাটা? এই কোণটা এবং এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। বুঝতে পারছি? আবার দেখো একটু এই যে 1 নাম্বার ধাপে দেখো যে এই কোণটা এবং এই কোণটা কি আছে সমান আছে। তাহলে আমরা এই কোণটার পরিবর্তে আমি কি লিখতে পারবো এই কোণটা লিখতে পারবো। তার মানে BAC এর পরিবর্তে আমি কি লিখতে পারবো ECD লিখতে পারবো। তাহলে আমি লেখো যে বা কত ECD প্লাস কত ACB সমান কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তোমরা একটু খেয়াল করো, একটু তাকাও। এই যে এই কোণটা এবং এই কোণটা দেখো, এই যে ECD মানে হচ্ছে এই কোণটা, আর ACB মানে কোনটা এই কোণটা। তার মানে এই কোণটা এবং এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে বুঝতে পারছো? দেখো তো এইটার এক সরল কোণ না, দেখো তো এই যে একটা রেখার মধ্যে অবস্থিত। তার মানে এইটা যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, সরি 180 ডিগ্রি যদি হয়, তাহলে এটার মান কত হবে? আর একটু খেয়াল করো, এইটা যোগ করলে কত হবে 180 ডিগ্রি হবে, তাই না? কারণ হচ্ছে এক সরল কোণ মানে হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে বলো এই কোণটা আর এই কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটার মান কত হবে 90 ডিগ্রি হবে। একটা সিম্পল ব্যাপার একটা, বুঝতে পারছো? তাহলে আমরা একটু বের করে দেখাই। তো দেখো, তো আবার বলো তাহলে ACB প্লাস এটার নাম কি এই ACE সরি, তাহলে প্লাস এটার নাম কি ECD। দেখো এই 3টা যোগ করলে কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে। বোঝা গেছে? তাহলে এখন দেখো বা একটু খেয়াল করো তোমরা, এই যে ECD আর ACB এটা মানে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা একটু ডাইরেক্ট একটু লিখি, বলো তো দেখি তাহলে কি হবে ACE সমান কত 180 ডিগ্রি বিয়োগ কত 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে বলো তো 90 ডিগ্রি। অতএব ACE এই কোণটার মান কত হচ্ছে 90 ডিগ্রি। একটু খেয়াল করো, তাহলে যে ACE কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। বলো দেখি একটা ত্রিভুজের যদি একটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে ওই ত্রিভুজটার নাম কি সমকোণী ত্রিভুজ। একে সুন্দরভাবে বলতে পারতেছো যে ACE এই ত্রিভুজটা তাহলে কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব ত্রিভুজ ACE সমান ই হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তো বুঝতে পারছো কথাটা? আমি কি তোমাদের বলছি দুটা যে কোন ধাপে কি করবে। 1 নাম্বার ধাপে এই দুটাকে সর্বসম দেখাবো, 2 নাম্বার ধাপে গিয়ে এটার পরিচয় দেবো। দেখ এটার পরিচয় কিন্তু আমরা পেয়ে গেলাম। ACE হচ্ছে একটা
সমকোণী ত্রিভুজ। তো 3 নাম্বার ধাপে আমি তোমাদের কি করতে বলছিলাম বলো দেখি, যে এ বি ডি ই এই চতুর্ভুজটা কোন ধরনের চতুর্ভুজ সেটা এখন আমরা দেখাবো। তো একটু আমি এই 1 নাম্বার ধাপটা একটু মিশাই দিলাম। একটু দেখো 3 নাম্বারটা একটু দেখো, দেখো এবিটা কিন্তু বিডি, দেখো এবিটা কিন্তু বিডির উপর লম্ব, তাহলে আমরা লিখতে পারি বলো তো এবি লম্ব হচ্ছে বিডি, এবং আবার দেখো ডিই লম্ব হচ্ছে কত বলো তো কি বিডি। একটু খেয়াল করো, দেখো এবিটাও বিডির উপর লম্ব, ডিটাও কিন্তু বিডির উপর লম্ব। একটা রেখার উপর যদি এইরকম একাধিক লম্ব থাকে তারা পরস্পর কি হয়, সমান্তরাল হয়। অর্থাৎ আমরা লিখতে পারবো এই যে এবি সমান্তরাল কত বলো দেখি এই যে ডি। তো আমরা একটু সবাই জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দেখো একটু যে এবি আর এবির বিপরীত কি ডি, এই এক জোড়া বাহু কি সমান্তরাল বেরাচ্ছে, তাহলে এটাকে কি বলা হবে, ট্রাপিজিয়াম বলে। তাহলে অতএব এ বি ডি ই একটি কি হয় বলো দেখি, একটি ট্রাপিজিয়াম। দেখো 3 নাম্বার ধাপটা আমার শেষ। 3 নাম্বার ধাপ কি বলছিলাম, যে এই চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ সেটা তোমরা আগে প্রমাণ করবা। তোমরা কি বের করলাম বলো দেখি, তাহলে এই চতুর্ভুজটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। বোঝা গেছে। 4 নাম্বার ধাপে আমি তোমাদের কি করতে বলছি বলো দেখি, যে 4 নাম্বার ধাপে এখন ক্ষেত্রফল বের করব। যেহেতু পিথাগোরাস উপপাদ্য বলছে বর্গক্ষেত্র কথাটা কিন্তু বলা আছে, মানে ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে ক্ষেত্রফল বের করা। কি বোঝা গেছে? তো আমি 4 নাম্বার ধাপটা একটু দেখাচ্ছি। দেখো তো 4 নাম্বার ধাপটা ভালো করে খেয়াল করো। 4 নাম্বারটা কী হয় বলো দেখি, দেখ এ বি ডি এটা ট্রাপিজিয়াম, তাহলে লেখো যে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান বলো তো কি, এই যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কার সমান হবে? এই দেখো এখানে 1টা 2টা 3টা কিন্তু সমকোণী ত্রিভুজ আছে, এদের ক্ষেত্রফলের সমান যোগফলের সমান হবে। বুঝতে পারছো? তাহলে বলো এখন এটার নাম কি? আমরা এইভাবে লিখবো যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এটার নাম কি ইসিডি প্লাস এসিই। ত্রিভুজ ক্ষেত্র কত বলো তো এসিই হবে। তো বুঝতে পারছো? বলো দেখি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। বুঝতে পারছো কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সূত্র কি বললাম, যে হাফ। তাহলে একটু দেখো, তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব, মানে কি যে এবি আর ডি এর মধ্যে দূরত্ব কোনটা বলো দেখি, যে বিডি। তাহলে কি হবে, এই যে বিডি গুণন হলো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে এবি প্লাস কত ডি। দেখো এবি প্লাস হচ্ছে ডি সমান, এখন হলো ত্রিভুজ ক্ষেত্র এবিসি। দেখো তো এবিসি এটা কি সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, মানে অতিভুজ বাদ দিয়ে গুণ করতে হবে। তো এখানে অতিভুজ কোনটা এসি, তাহলে এসি বাদ দাও, তাহলে কী হবে বলো তো, তাহলে হাফ গুণন তাহলে কী হবে এবি, তাহলে হাফ গুণন এবি গুণন কত, এবি গুণন হচ্ছে বিসি প্লাস এবার ইসিডি। তো এটার অতিভুজ কোনটা বলো তো, অতিভুজ কোনটা সি, তো এটা বাদ দাও, তাহলে হাফ কী হয় বলো দেখি, তাহলে হাফ গুণন কত সিডি, হাফ গুণন সিডি গুণন কত হবে, এই যে ডি প্লাস এবার এসিই। দেখো এসিই এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু সম্ভবত 2 নাম্বার ধাপে কিন্তু দেখাইছিলাম যে এসি এইটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটার মান কত 90 ডিগ্রি, এটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এসি কী হবে, এই কী হবে, এই হবে অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কোনটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে অতিভুজ লাগবে না, তার মানে কি আমরা এইটা গুণ করব আর হচ্ছে এইটা গুণ করব। তাহলে কত হয় বলো তো, তাহলে হাফ গুণন কত এসি গুণন কত বলো তো, তাহলে কি হবে সিই হবে। বুঝতে পারছো কথাটা? তো আমরা একটু দেখো, এখন আমরা মান বসাবো। দেখো হাফ বলো তো বিডি, দেখো বিডি মানে কি বিসি প্লাস কত হবে সিডি, বিসি প্লাস সিডি। আবার এখানে যা আছে তাই এখানে আসার পরে একবারে মান বসাবো। দেখো হাফ এবির মান কত বলো তো, এবির মান হচ্ছে এ আর বিসির মান কত বি প্লাস হাফ সিডির মান কত, সিডির মান হচ্ছে এ গুণন ডির মান কত বি প্লাস হাফ সি গুণন কত হবে সি। তাহলে বা
বিসির মান কত বলতো? বিসির মান বি প্লাস এ, আর এখানে কি হবে এ প্লাস বি সমান হাফ এ বি হাফ সি স্কোয়ার। দেখো এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ আছে, তো উভয় সবগুলো পথ থেকে কি পক্ষের হাফগুলো কী করবো আমরা বাদ দিয়ে দেবো। আর একটু খেয়াল করো তো, এখানে দেখো বি প্লাস এ আর এ প্লাস বি কিন্তু একই কথা, বি প্লাস এ এবং এ প্লাস বি একই কথা, তাহলে বি প্লাস এ আর এ প্লাস বি একই যেহেতু আছে তাহলে হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে কী লেখা যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে হাফ হাফ চলে গেল, তাহলে এখানে কী থাকে এ বি প্লাস কী থাকে সি স্কোয়ার। এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, এ প্লাস বি দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ বি আর এ বি যোগ করলে কী হয় 2ab হয়, তাহলে 2ab প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে যে 2ab কী দেওয়া যায় বাদ দেওয়া যায়, তাহলে দেখো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। কি বুঝতে পারছো? অতএব সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত। সর্বশেষ আমরা কি করে দিলাম? প্রমাণ করে দিলাম। তো বুঝতে পারছো কথাটা? দেখো খেয়াল করো, আমরা তো একটু ভালো করে দেখো, তাহলে এ বি 4 নাম্বার দেখো, তাহলে এ বি ডি ই ট্রাপিজমের ক্ষেত্রফল সমান কত? এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল বের করবো, যোগ আকারে লিখবো। ট্রাপিজমের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব গুণন হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তারপর এই যে এটা ত্রিভুজ ক্ষেত্র এবিসি, যেহেতু এবিসি হলো সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, মানে অতিভুজ বাদে হবে। তো আমার মনে হয় এই ক্যালকুলেশন তোমরা একটু ভালো করে দেখিও, ভিডিওটা একটু ভালো করে দেখবা, দেখে তোমরা কী করবে এটা বারবার একটু পড়াশোনা করে এটা পড়বা। তো বুঝতে পারছো কথাটা? তো আজ আমরা কী শিখলাম? যে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করলাম। তো প্রিয় শিক্ষার্থী, তো এই ভিডিওটা বিশেষ করে এই উপপাদ্যটা একটু ভালো করে দেখবা, ভালো করে দেখবা, বাসায় ভালো করে চর্চা করবা, প্র্যাকটিস করবা, তাহলে এই উপপাদ্যটা কী করতে পারবা ভালো করে বুঝতে পারবা। তো সকলে ভালো থাকো। নেক্সট দিনে আমরা পরবর্তীতে এই পিথাগোরাস উপপাদ্যের পরবর্তী সমস্যা নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো সবাই ভালো থাকো, নমস্কার।